আজকে জঙ্গিবাদ যেহেতু আমাদের বিষয়, আপনারা জানেন যে মালয়েশিয়াতে আমাদের ৩৬ জন বাংলাদেশী ধরা পড়েছে এবং তাদের মালয়েশিয়ান পুলিশ জানিয়েছে তাদের সাথে আইএস এর সাথে সম্পৃক্ততা আছে এবং আইএস এর জন্য ফান্ড গঠন তারা করতেন এবং তারা বাংলাদেশেও বিভিন্ন সংগঠনকে টাকা পাঠাতেন, জঙ্গি সংগঠনকে, এবং সিরিয়াতে তারা অর্থ প্রেরণ করতেন সেই ক্ষেত্রে, এবং প্রবাসী যারা বাংলাদেশী আছেন তাদেরকে সংগঠিত করার চেষ্টা করতেন। এটা হচ্ছে মালয়েশিয়ান পুলিশের ভাষ্য। এবং তারা গত ৩ মাস যাবৎ কিন্তু এই জঙ্গিদের উত্থান, বাংলাদেশিদের উত্থান, সেটি নিয়ে কিন্তু তারা তদন্ত করছেন এবং গ্রেফতার করছেন। ৩৬ জন গ্রেফতার হয়েছে। এটা উদ্বেগজনক এবং বাংলাদেশের যে প্রবাসী আয় প্লাস আমাদের যে জনশক্তি রপ্তানি, এগুলো এখন হুমকির মুখে এক ধরনের পড়েছে। শুধু মালয়েশিয়া না, এখন সব দেশই কিন্তু সেটা চিন্তা করবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমাদের সিঙ্গাপুর রয়েছে, যেখানে আমরা জনশক্তি রপ্তানি করে থাকি, সেই দেশগুলোতেও কিন্তু প্রভাব পড়বে। তবে আমি সেটা বলছি না। আমাদের আজকের আলোচক কি বলেন আমরা সেটা জানতে চাইব। এবং আমাদের মধ্যে এরই মধ্যে অনেকে যুক্ত হয়েছেন। সোহেল রানা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। সোহেল রানা, মোহাম্মদ নূর আলম তালুকদার, দেশের মানুষ আজ ভালো নেই, আজ আমরা বড় অসহায়। ধন্যবাদ আপনাকে। মাসুদ রানা, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আমাদের আজকের অতিথিও ভালো আছেন, দুলাল রিয়াক্ট। অভিনন্দন হারুন স্যার এবং ইসমাইল ভাই, ধন্যবাদ আপনাকে। আমাদের সাইফুল মাতবর, তিনি বলছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। ধন্যবাদ আপনাকে। নাসরুর নিলয়, তিনি লিখছেন ভোলায় ৭ দিনে ৪-৫টি ধর্ষণ হয়েছে, ভালো আছি কই? এই যে আমার কথা তো আর টিকলো না। আমি যে বলছি ভালো আছি। গোলাম সারোয়ার মোল্লা, মাফিয়া খুনি জঙ্গি ইউনুস ওয়াকার হটাও, দেশ বাঁচাও। মুন্না, তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো, আমরা আলোচনা শুরু করি। আক্তার জামান, ইসমাইল ভাই সাথে আছি, থাকবো। জি, থাকবেন, প্লিজ শেয়ার করে দেবেন একটু। আম, মুন্না, তুমি কমেন্টস দেখাতে থাকো, আমি কথা শুরু করি। ইসমাইল ভাই, দুলাল রিয়াক্ট, মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে জালিয়াতি জঙ্গিবাদীরা তাদের কাজকর্ম করে যাচ্ছে। জামাতি জঙ্গিবাদীরা, সরি, জামাতি জঙ্গি এখন প্রসঙ্গ পেয়ে গেছেন। আমরা এখন শুরু করতেছি। আমাদের ৩৬ জন মালয়েশিয়াতে অ্যারেস্ট হয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে কতটুকু প্রভাব পড়বে? আমরা ধীরে ধীরে আলোচনা করব। জি, প্লিজ শুরু করুন। ধন্যবাদ। মালয়েশিয়ায় যেটা ধরা পড়লো ৩৬ জন, এটা আসলে বাংলাদেশের উপর একটা মরার উপর খাড়ার ঘা যাকে বলে সেটা। কারণ আচ্ছা। হলো গত আগস্ট মাসে ইউনুস এবং জঙ্গিরা বাংলাদেশ দখল করে ফেলার পর সারা বিশ্ব উন্মুক্তভাবে দেখতে পাচ্ছিল বাংলাদেশে কিভাবে জঙ্গিবাদ মাথাছাড়া দিয়ে উঠেছে এবং কত জঙ্গি কত জায়গায় লুকিয়ে ছিল। তো সেটাই এমনিতে বাংলাদেশের জন্য ক্ষতিকারক হচ্ছিল। আপনার সারা পৃথিবী, বিশেষ করে যেসব দেশে বাংলাদেশের মানুষ যায় সেসব দেশ সহ সবাই দেখছে যে আসলে ইউনুস নিয়ে এসছে জঙ্গিদের, এবং জঙ্গিদের নেতৃত্বে ইউনুস বসেছে ক্ষমতায়। ফলে আপনার বাংলাদেশের কতগুলো ক্ষতি হয়েছে দেখেন। প্রথম কথা হলো, যখনই সারা বিশ্ব টের পেয়েছে যে জঙ্গিরা বাংলাদেশে ক্ষমতায় এসে গেছে, সারা বিশ্ব থেকে সাথে সাথে আপনার যতটুকু সম্ভাবনা ছিল দেশে বিদেশি বিনিয়োগের, সেটা সাথে সাথে নস্যাৎ হয়ে গেছে। এইটা আগামীতে আপনি আমার কাছ থেকে লিখে রাখতে পারেন। এই ইউনুসের জঙ্গি বাহিনী এবং তাদের পরে এই ২০২৪ সালের জুলাই আগস্টে যারা যারা আন্দোলন করেছে, বিএনপি বলুন, অন্যান্য রাজনৈতিক দল বলুন, এরা যতদিন বাংলাদেশে ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ হবে না। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বিশাল আশঙ্কার ব্যাপার। সংবাদ, হুম। আশঙ্কার ব্যাপার। হুম। এখন কোথায় হতে পারে? একটা দুইটা বিনিয়োগ হতে পারে, যদি আপনার ওই যে সৌদি আরবের মতো, যেখানে তেল তেল কূপে বিনিয়োগ করলে বা গ্যাস কূপে বিনিয়োগ করলে সরাসরি খুব সাথে সাথে বড় অঙ্কের টাকা পাওয়া যায়, সেই ধরনের কিছু বিনিয়োগের যদি সুযোগ না থাকে আর কোনো বিনিয়োগ হবে না। অর্থাৎ দেশের যে অর্থনীতি গড়ার জন্য যে ধরনের শিল্প কল কারখানা লাগে, এগুলোর সব সব ধরনের সম্ভাবনা আমরা অনির্দিষ্টকালের জন্য নস্যাৎ করে ফেলেছি এই জুলাই আগস্ট মাসে জঙ্গিদের সহযোগী হয়ে। আমি শুধু জঙ্গিদের কথা বলবো না, অনেকে বলে যে বাংলাদেশের অনেক সাধারণ মানুষ জঙ্গিদের সহযোগী হয়েছে। যারাই জঙ্গিদের সাথে গেছেন, যারা জঙ্গি হয়েছেন, যারা জঙ্গিদের সহযোগী হয়েছেন, কিন্তু কপালটা পুড়েছে পুরো বাংলাদেশের। প্রথম কথা হইল,
হুম, আর হুম। যতদিন জুলাই আগস্টের সহযোগীরা ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশে কোনো ধরনের বিদেশি বিনিয়োগ হবে না, এতে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। দ্বিতীয় ক্ষতিটা হয়েছে দেখেন, আগে আমাদের দেশে গ্রামে গঞ্জে একটা ছেলে মেয়ে ভালো পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ধরেন ভালো রেজাল্ট করে বুয়েটে ভালো রেজাল্ট করে নিজের চেষ্টায় বিভিন্ন পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ করে ওরা সেখানে যে আসতে পারতো। এই সম্ভাবনাটাও প্রায় জিরো হয়ে গেছে। কারণ হলো যেখানে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ দেশ, যেখানে এত মানুষ, সেখানে এত জঙ্গি, এই দেশ থেকে কেউ কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীদের আর কোনো ভিসার কোনো সুযোগ নাই। কিছু ভিসা হবে শুধু বড় লোকের ছেলে মেয়েদের জন্য, যারা শুধু টাকা ব্যাংকে টাকার অঙ্ক দেখিয়ে বিদেশে যেতে পারে। তো শেষ আমরা তো তাদের কথা এখানে বলছি না, আমরা বলছি বাংলাদেশের আপামর জনসাধারণের কথা। তাদের জন্য এই সুযোগ সুবিধা বন্ধ। তারপরে দেখেন আমাদের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিত, বিশেষ করে জি। মুসলিম দেশগুলা সৌদি আরব, মালয়েশিয়া, আরব আমিরাত বলেন, কাতার, বাহরাইন, এই ধরনের দেশগুলো আমাদের থেকে শ্রমিক নিত। কুয়েত, এই ওমান, হ্যাঁ, হুম। হ্যাঁ, কুয়েত, ওমান, এই প্রত্যেকটা দেশ হলো জঙ্গিদের, যার যার দেশের জঙ্গিদের তারা কিন্তু হয় ধ্বংস করেছেন, না হলে ওদেরকে শূন্য করে দিয়েছে। ওদের আর কোনো আগে 2000 আপনি দেখবেন 9/11 যেটাকে বলে 2000 জি, জি। ১ সম্ভবত, সালের ২০০১। সেপ্টেম্বরের, হ্যাঁ, 11 হুম, তারিখ হুম, যেটা হুম, হয়েছিল। হুম, হুম। তারপরে কিন্তু আমরা দেখেছি যে প্রচুর দেশে জঙ্গি আছে মুসলিম দেশগুলাতে। সৌদি আরবে জঙ্গিরা তো 9/11ই করলো। পরে দেখেন প্রত্যেকটা দেশ, এই এমনকি মিশর, মরক্কো, প্রত্যেকটা দেশ নিজ দায়িত্বে যার যার দেশের জঙ্গিদের জিরো করে ফেলেছে ক্ষমতার দিক থেকে, তাদের ম্যানুভারিং ক্যাপাসিটির দিক থেকে। শুধু কয়েকটা দেশ তাদের জঙ্গিদের নার্চার করে গেছে: পাকিস্তান, আফগানিস্তান, তারপরে সোমালিয়া, এই কয়টা। আর নাইজেরিয়াতে জঙ্গি আছে, বাট নাইজেরিয়া একটু ডিফিকাল্ট, মানে ডিফারেন্ট একটা কেস। নাইজেরিয়াতে প্রায় 50 ভাগ মুসলমান, 50 ভাগ খ্রিস্টান। তারপরে আর বাংলাদেশে সবসময় জঙ্গি কিন্তু ছিল। কিন্তু যদি শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে, তখন কিন্তু বিদেশিরা এইভাবে দেখে যে যদিও এই দেশে জঙ্গি প্রবণ একটা দেশ, কিন্তু যে সরকার ক্ষমতায় আছে তারা জঙ্গিদের কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় দেয় না। এটা ছিল শেখ হাসিনার সরকারের ইমেজ। যার কারণে আপনি দেখবেন হলি আর্টিজানে যখন খুন খারাপি হলো, অনেক বিদেশি নাগরিক মারা গেল। সেখানে আচ্ছা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী নিজ দায়িত্বে সবকিছু তত্ত্বাবধান করেছেন, এবং তিনি জঙ্গি মোকাবেলায়, জঙ্গিদেরকে ডিল করার ক্ষেত্রে সারা বিশ্বে একটা নাম করেছিলেন। আপনার হুম। মনে আছে কিনা জানি না। সেইখান থেকে বাংলাদেশে কিন্তু তখন, এবং শুধু শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল বলে, এবং শেখ হাসিনার সরকারের পেছনে একটা বড় আইডিওলজি কাজ করে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটাতে বলা হয় যে অসাম্প্রদায়িকতার কথা। অসাম্প্রদায়িকতার মধ্যে তো কোনো জঙ্গিবাদের স্থান কোনো নেই। স্থান নাই। হুম, ফলে যেটা হয়েছে, শেখ হাসিনা সরকারের সময় কিছু কিছু বিদেশি বিনিয়োগ এসছে। তারপরেও যে খুব বেশি এসছে বলবো না, কারণ হলো যে শেখ হাসিনা সরকার একদিকে দেশীয় জঙ্গিদের মোকাবেলা করছিলেন, নানান ধরনের সিচুয়েশন নিয়ে করছিলেন, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দরজাগুলো, সবগুলা দরজা কিন্তু খোলা ছিল। তো ইউনুস আসার পরে যখন দেখা গেল যে এত জঙ্গি মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলাদেশে, ফলে এই আপনার এই যেসব দেশ বাংলাদেশের শ্রমিক নেই, সে সম্ভাবনাগুলো ধীরে ধীরে কমে আসছিল। তারপরে আসলো মালয়েশিয়ায় এই জঙ্গি ধরার ঘটনা আমাদের কাছে, এবং এটা পুরাই আমি যেটা বলছিলাম, বাংলাদেশের উপর একটা মরার উপর খাড়ার ঘা। এইটা দেখার পরে এখন তো তারা দুটা জিনিস দেখবে, যে এখন বাংলাদেশে ক্ষমতায় আছে কি ইউনুস। ইউনুস কিভাবে ক্ষমতায় আসলো? সে একটা জঙ্গি উত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসলো। আর মালয়েশিয়ায় জঙ্গি ধরা পড়েছে। এই দুটো ঘটনা একই সাথে ঘটার পরে বাংলাদেশের সব ধরনের অর্থনৈতিক সম্ভাবনা একেবারে একেবারে নতুন করে আপনার ধ্বংস হয়ে গেল। ফলে বাংলাদেশের মানুষ, আমি যেটা বলি বারবার, প্রতিদিন যে দরিদ্র হচ্ছে, প্রতিদিন যে অশান্তিতে আসছে। আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশ শান্তিতে আছে। যে দেশের জি, জি। মানুষ অনবরত আপনার দরিদ্র হতে থাকে, অনবরত অনিশ্চয়তার মধ্যে পড়ে, যে দেশের সরকার প্রধান বারবার বলে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে, যে দেশের যারা এই জঙ্গিবাদের আপনার থিওরি তৈরি করে, তারা বলে যে পেটে কি বলে, পেটে ইট বেঁধে রাখবো, তবুও আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে লড়বো। এইসব কথা যখন বলে, সেই দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকে? শান্তিতে আছে শুধু জঙ্গিরা, কারণ জঙ্গিরা তো শান্তিটাকে পছন্দ করে না।
জঙ্গিরা পছন্দ করে অশান্তি, সুতরাং অশান্তির সময় জঙ্গিরা সুখে থাকে। কিন্তু দেশের এখানে আমি একটা কথা বলি। সাবেক প্রধানমন্ত্রীর সময় তো বিভিন্ন বাড়ি ঘেরাও দিয়ে ওইটা নাকি নাটক করা হতো, জঙ্গিদেরকে ধরা হতো, জঙ্গি অ্যাটাক করা হতো। আ এখন নাকি সেটা এখন কই? এখন তো আর জঙ্গিবাদ নাই, জঙ্গি নাই। আবার কেউ বলছেন পুরো দেশটাই এখন জঙ্গি হয়ে গেছে, এখন আর বাড়ি ঘেরা দিয়ে লাভ কি? আপনার কাছে কি মনে হচ্ছে? খুব ভালো প্রশ্ন। আমি এটা একটু দেখেন যে জঙ্গিবাদের যে নাটক, হ্যাঁ? এই নাটকগুলো জি। আপনার কিভাবে আসে? নাটকটা কারা প্রচার করছে? নাটকের কথাটা প্রচার করছিল কিন্তু জঙ্গিরাই। সেই জঙ্গিরা বাংলাদেশে ১৬-১৭ বছর ধরে বিভিন্ন ন্যারেটিভ বানাচ্ছে। সেই পিনাকি বলেন, মাহমুদুর রহমান বলেন, ইলিয়াস আলী বলেন, কনক সারোয়ার এরাই তো এই কথাগুলো বলছে যে জঙ্গিবাদের নাটক হতো। হুম, কোনো হুম। এক আইজিপিও নাকি লিখেছে। তবে আইজিপির লেখাটার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। আমি পার্সোনালি জানি যে ওই আইজির সাথে এ ওই সেই আইজিকে সেই আইজি অবশ্য এখন জেলে আছেন। যেই অফিসারগুলা জঙ্গি ধরতো তাদের মধ্যে পার্সোনাল ক্লাশ ছিল। পার্সোনাল ক্লাসের আপনার একটা প্রতিশোধমূলকভাবে উনি বইতে এক লাইন লিখে দিয়েছেন। সত্যি কথা বলতে কি জঙ্গি ধরার ক্ষেত্রে কোনো নাটক লাগে না। বাংলাদেশে যে আপনি জানেন যেইভাবে মক্তব মাদ্রাসা গড়ে উঠেছে বঙ্গবন্ধুর হত্যার পর থেকে যেইভাবে বাংলাদেশের মানুষকে মৌলবাদে দীক্ষিত করা হয়েছে সেখানে জঙ্গি ধরার জন্য আসলে কোনো নাটক লাগে না। চারিদিকে জঙ্গি ছিল। তবে সেটা শেখ হাসিনা সরকারের সময় এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির একটা সরকার থাকায় মুক্তিযুদ্ধের চেতনা কিছুটা হলেও কার্যকর থাকায় জঙ্গিদের মোকাবেলা করা সহজ ছিল। কিন্তু জি। ইউনূস চলে আসার পর তো জঙ্গিরাই ক্ষমতায়। যখন আপনার ওহ! জঙ্গিরাই ক্ষমতায় থাকে, তাহলে জঙ্গিরা আর কেন কোনো জায়গায় হামলা করতে যাবে? এখন তো কোনো জায়গায় জঙ্গি হামলা হবে না। জঙ্গি জি। হামলাটা কখন হয়? এটা আপনাকে বুঝতে হবে। জঙ্গি হামলাটা তখন হয় যতদিন জঙ্গিরা ক্ষমতায় আসতে পারে না। জঙ্গিরা যখন ক্ষমতায় আসে তখন তো আর তারা হামলা করে না। তারা তখন তাদের হুম। আইন বাস্তবায়ন করে। সেই তাদের যা আ আইন আছে সেই আইন কি? আচ্ছা, যে আচ্ছা, ওই আচ্ছা, যে আচ্ছা। নারীদের কিভাবে পোশাক পরতে হবে, দাড়ি কিভাবে রাখতে হবে, বেহেশতে যাওয়ার কি তরিকা আছে এগুলো। সুতরাং জি। এখন তো জঙ্গি ধরা পড়বে না কোথাও। কারণ এখন জঙ্গিরাই সব আ চালাচ্ছে। আ ধন্যবাদ, ধন্যবাদ।